জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি শ্রদ্ধা জানান। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এই সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন 3 বাহিনীর চৌকস সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হাফিজ উদ্দিন আহমদ। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি। সকালে সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এই আশ্বাস দেন। সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে তারা শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু দাবি প্রস্তাব উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে বলেন, এই শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। এছাড়া তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাসও দেন। এই সময় প্রধানমন্ত্রী চাল শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, বিরোধী পক্ষ গ্রেফতার মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা সরকার আমলে নিচ্ছে না। জানান, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা তিনি পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তার ব্যাপারে দুবাই সরকার যেসব নথি চেয়েছে তা পাঠানো হয়েছে। এ সময় তিনি জানান, মতিঝিলে মেট্রোর নিচে বোমা পাওয়ার বিষয়ে তদন্ত চলছে। এর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন।
এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। সরকারি বছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্যমন্ত্রী। এ সময় সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে। উনি প্রথম থেকেই বলেছেন যে এই দেশের মানুষকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হবে না, আমাদেরকে যেভাবেই হোক করতে হবে। আবার অপরদিকে আমরা যখন হিসাব করে দেখলাম যে বিগত বিশ্বকাপের টাকার যে পরিমাণ সরকার খরচ করেছে, আজকের বাংলাদেশে আমাদের যে বাজেটের অবস্থা, সেখানে এই পরিমাণ টাকা খরচ করতে সরকার নানানভাবে কৃচ্ছ্রতা সাধন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। অতএব আমাদেরকে তখন সমাধান বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার এই নির্দেশনার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপ সম্প্রচারও করতে পেরেছি, আবার কোনো ধরনের কোনো টাকা না খরচ করেই কিন্তু আমরা করতে পেরেছি। সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সকল দায়িত্বভার গ্রহণ করবে সরকার। আগামীর অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে। তিনি বলেন, খালি জায়গা খুঁজে খেলা উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। আমাদের এই নতুন কুড়ি যারা 10 থেকে 12 বছরের বাচ্চারা রয়েছে, আমাদের কিশোর কিশোরীরা রয়েছে, এদেরকে দিয়ে কিন্তু আমরা বলছি না যে আমরা রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবো। এটা আমাকে 5 বছর কিংবা তার চেয়ে বেশি সময় লাগতে পারে, 10 বছর লাগতে পারে, বাট আমরা শুরুটা করেছি নতুন করে স্পোর্টসের মাধ্যমে। এইখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারি খরচে, তাদেরকে বিকেএসপিতে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব। দেশের 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি খাত উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, উত্তরাঞ্চলকে এগ্রিকালচার হাব হিসেবে তৈরি করা হবে। এছাড়া বেকারত্ব নিরসনে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এই সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, দেশের কৃষিকে রপ্তানিমুখী করতে চায় সরকার। যে আমাদের দেশে এখন প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা যে চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করা একটা বড় ব্যাপার। এবং আমরা একই সঙ্গে আবার এই কৃষিতে উদ্বৃত্ত সৃষ্টি করে তার থেকে আপনার বাইরে থেকে কিছু অর্থ উপার্জনের ব্যাপারটাও এর মধ্যে রয়েছে। আজকে যারা এখানে নবীন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন, তারা আজকে এখানে কৃষির উপরে পড়াশোনা করবেন। আমি দেখেছি কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকেই কিন্তু কৃষি লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনারা চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনেও চলে যান। 2018 সালে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধের নামে পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে এই ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি অন্য মামলায় গ্রেফতার থাকা 3 আসামিকে এই মামলায় গ্রেফতার দেখে আগামী 25 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে মামলার বিস্তারিত তুলে ধরেন। এই সময় একরাম হত্যাকে বিগত সরকারের গুম খুনের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করেন চিফ প্রসিকিউটর।
তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। আমরা 19 জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি। আব্দুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ, ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল, আশরাফুল আলম বাবুল। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। যে পেশাতে কাজ করা হোক না কেন, পেশাগত উৎকর্ষ অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজিত নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। বলেন, আইনজীবীরা শুধু আদালতে মামলা পরিচালনা করেন না, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি দক্ষতা, সততা, নৈতিকতা ও মানবিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। কর্মশালায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমেদের সভাপতিত্বে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান সহ জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন। দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নৈতিকতার আদর্শে গড়ে উঠতে হবে এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না। এই সময় তিনি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মাহফিল খান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সামাজিক, মানবিক দেশ করার জন্য, কাজ করার জন্য, জনবান্ধব সরকার গঠনের কাজ করার জন্য এই যে 3টা শিক্ষা নিয়ে আমরা যদি চলে আমাদের জীবনে চলার পথে, তাহলে আমরা অবশ্যই আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। নিজেদেরও জীবন সুন্দরভাবে করবে, দেশও করবে। কারণ দেশ যদি ভালো মতো না চলে, কিন্তু আমার জীবন কিন্তু আমি করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের দেশকে লক্ষ্য রেখে আমাদের দেশকে নিয়ে চলতে হবে। ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ। আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচিও বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ডের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার তৌফিক আজিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। আমরা প্রথম থেকেই বলার চেষ্টা করেছি যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, বিশেষ করে নারীদের কাছে আমরা একটা প্রণোদনা প্যাকেজ আমরা নিয়ে যেতে চাই। নারীদের জীবনমানের উন্নয়ন করার মাধ্যমে পুরো সমাজের জীবনমান একটা উন্নয়ন করার চেষ্টা আমাদের রয়েছে। 2টা প্রকল্প আমরা নিয়েছি, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর একটা কৃষক কার্ড, যে আমাদের যে লক্ষ লক্ষ কৃষক, এই কৃষকের আমরা জীবনমান উন্নয়ন করতে চাই। আমরা প্রত্যেকটা ফ্যামিলি, বিশেষ করে দরিদ্র যে ফ্যামিলিগুলো রয়েছে সেই পরিবারগুলো, দরিদ্র পরিবারগুলোর জীবনমানের আমরা উন্নয়ন করতে চাই। অর্থাৎ নির্বাচনের আগে যারা এটার বিরোধিতা করেছেন তাদেরকে আমি বলতে চাই যে বিএনপি সরকার হচ্ছে কাজের সরকার, তারা কথার সরকার না। আমরা যেমন নতুন নতুন প্ল্যান দিই, সেই প্ল্যানটা আমরা বাস্তবায়ন করেই আমরা দেখাতে চাই। যশোর নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় 1,41,00,000 টাকার স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভোরে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এই সময় নারায়ণগঞ্জের বাসিন্দা সুমন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় 680 গ্রাম ওজনের 4টি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি এবং নগদ 7,875 টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
এবারে পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের উপর আবারও হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আখরামিনিয়া এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলায় জড়ালে সংঘাত ভৌগোলিকভাবে আরও ছড়িয়ে পড়বে। ইরানি এই কর্মকর্তা দাবি করেন, যুদ্ধ ইতিমধ্যে লোহিত সাগরের প্রবেশপথ বাব এল মানদেব প্রণালী পর্যন্ত বিস্তৃত হয়েছে। তিনি ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের সাম্প্রতিক উত্তেজনার বিষয়েও উল্লেখ করেন। তার মতে, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কঠিন ও অস্থিতিশীল এবং ওয়াশিংটন নতুন কৌশল খুঁজছে। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। নাবলুসের দক্ষিণে অবস্থিত অবৈধ ইলি বসতিতে 763টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ। তার দাবি, প্রকল্পটির শেষ হলে আগামী কয়েক বছরে ইলি বসতির আকার প্রায় 3 গুণ হবে। এই ঘোষণা আসে নাবলুসের দক্ষিণ পশ্চিমের সহিংসতায় 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হওয়ার ঘটনার পর। এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং এই ধরনের সম্প্রসারণ শান্তি প্রচেষ্টার পরিপন্থী। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ব্যাটিং দাপটে নতুন নজির গড়েছে ভারত। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে 5 উইকেটে 219 রানের বিশাল সংগ্রহ তুলে নতুন বিশ্ব রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। চলতি 2026 সালে এটি ভারতের নবমবারের মতো 200 বা তার বেশি রানের ইনিংস। আন্তর্জাতিক টি-20তে এক বর্ষপঞ্জিতে এর আগে কোনো দল এতবার 2 শতাধিক রান করতে পারেনি। এর আগে 2024 সালে 26 ম্যাচে 9 বার 200 রানের মাইলফলক স্পর্শ করেছিল ভারত। এবার মাত্র 23 ম্যাচে সে রেকর্ড ছাড়িয়ে গেল তারা। বছর শেষে ভারতের ম্যাচ সংখ্যা আরও বাড়ায় রেকর্ডটি আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে খেলছেন না ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না তাকে। বিশ্বকাপের বছর হওয়ায় বিশেষ ছাড় পেয়েছেন মেসি ও তার আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পল। MLS এর নিয়মে অনুমোদিত কারণ ছাড়া অল স্টার ম্যাচে না খেললে পরের লিগ ম্যাচে নিষিদ্ধ হওয়ার বিধান রয়েছে। তবে খেলোয়াড়দের কল্যাণে ফিফপ্রোর সুরক্ষা নীতির আওতায় এবার ব্যতিক্রম করা হয়েছে। এর আগে গত বছর অল স্টার ম্যাচে না খেলায় মেসি ও জর্দি আলবাকে 1 ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছিল MLS। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।